সেনাবাহিনীর প্রোগ্রামের পরে আমরা কিন্তু বেগম জিয়াকে আর দেখতে পাইনি। ওখানে কিন্তু আমরা সবাই জীবিত অবস্থায় তাকে দেখেছি। তার মানে ওখানে কি ঘটনা ঘটলো, ওখানে তাকে কি ঘটনা ঘটানো হয়েছে যার ফলে তিনি একদম মারা গেলেন। তিনি কবে মারা গিয়েছিলেন আমরা কেউ আসলে জানি না। বাংলাদেশে যেখানে তারা বলছে যে তারা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের হিস্ট্রি, বার্থ অফ দিস কান্ট্রি, কিভাবে দেশের জন্ম হলো, সবকিছু তারা রিসেট বাটন দিতে চাচ্ছে। এবং পরপর দু বছর কোনো দেশের কুচকাওয়াজ হয়নি, সেনাবাহিনীর কুচকাওয়াজ হয়নি। তো সবকিছু মিলেই যখন এই সরকার খুবই টালমাটাল অবস্থা, সেখানে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, বিভিন্ন বড় বড় দেশের হাই কমিশন থেকে শুরু করে সবাই এই সরকারের পারফরমেন্সে খুবই আশাহত। যেভাবে চলছে সেভাবে চেনে না তা না, আপনাকে দুর্নীতির বরপুত্র হিসেবে সবাই চেনে। এবং ওই সময় একজন অ্যাম্বাসেডর, আমেরিকার অ্যাম্বাসেডর মারিয়াটি, ওনার যে উইকিলিক্সে ফাঁস হওয়া তার বার্তা, সেখান থেকে আমরা জানি যে আমেরিকায় তারেক রহমান সম্পর্কে কি তথ্য উনি পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওনাকে শুধুমাত্র দুর্নীতির বরপুত্র না, ওনাকে সন্ত্রাসী হিসাবে উনি চিহ্নিত করে সেই রিপোর্ট পাঠিয়েছিলেন। এবং আমরা তারেক রহমানকে কখনো ইউএস ভিজিট করতে দেখিনি। আমরা জানি যে ওনাকে আসলে স্যাংশন দেওয়া হয়েছে। ডক্টর আরিফ, এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাই। একেবারে ধরেন সাধারণ একজন মানুষ, গ্রামের একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি হলে কি করতেন বা কি করবেন? তিনি যদি আগে হাসপাতালে গিয়ে সংবর্ধনায় যদি একটু পরে যেতেন, কোনো ক্ষতি হয়ে যেত কিনা, কোনো বিপদ ছিল কিনা তার, নাকি কেন তিনি আগে মার কাছে না গিয়ে আগে সংবর্ধনায় গেলেন? ছোট করে শেষ করুন। জি, আমার মনে হয় এটা হয়তোবা ওই যে বললাম যে দুটো রিজন হতে পারে। এক হচ্ছে যে হয় তারা যেটা চেয়েছেন সেটা পেয়ে গেছেন এবং তার অবস্থা উন্নতিও হয়েছে, কিন্তু তারা দেশে আসতে চেয়েছেন, এসে পড়েছেন, কিন্তু তার মায়ের অবস্থা উন্নতি হয়েছে কিংবা সে সম্পূর্ণ সুস্থ। সে জাস্ট এটা একটা এক্সকিউজ ইউজ করে বাংলাদেশে একটা এন্ট্রান্স নেওয়ার চেষ্টা করেছেন, এটা একটা ট্রাম্প কার্ড হিসাবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে হয় সম্ভবত তিনি জানতেন যে ওনার মা বেঁচে নেই, যেহেতু বেঁচেই নেই, তো তাহলে আগে ওনার যেই কারণটা মানে উনি এসেছেন রাজনৈতিক মাঠ দখল করা, সেটাই উনি আগে করতে সমীচীন মনে করেছেন আর কি। এইটাই আমার কাছে। আমি অ্যাড করবো আরিফ, আমার মা মারাও যদি যেয়ে থাকেন বা মারা না যেয়ে থাকেন, আমার মাকে যে টাচ করবার, দেখবার যে আকাঙ্ক্ষা, এর সাথে কি আমি কোনো ব্যবসা বাণিজ্য করবো নাকি? এর সাথে আমি রাজনীতি করবো? মাকে নিয়ে আমি রাজনীতি করবো নাকি? আমি মানুষ থাকবো তাহলে? আর বেগম জিয়ার মৃত্যু এখন কেন এত প্রশ্নের মুখে, আপনি একটু যদি শুরু করেন। আপনার সবগুলো প্রশ্নের আমি একটা একটা করে জবাব দিচ্ছি, যেটা একদম ওভারঅল প্রথমে আপনি যেটা করলেন। একটা হচ্ছে যে আসিফ নজরুলের সেই মন্তব্য ধরে যাই, বেগম খালেদা জিয়ার মারা যাবার খবর প্রকাশিত হয়েছে আমি আসলে আমাদের সময় গতকাল, আমেরিকার সময় গতকাল, এবং আমরা অনেকদিন ধরে জানতাম আসলে উনি বেঁচে আছেন। এটাই আসলে মানে বেঁচে ছিলেন, এটাই মারা যাবার খবর এমন হচ্ছে যে তাহলে কি উনি বেঁচে ছিলেন কিনা। কারণ এর আগে একাধিকবার বিএনপির সাবেক নেতা ছিলেন আপনার মেজর জেনারেল আখতারুজ্জামান, উনি নিজে বিভিন্ন টক শোতে বলেছেন, উনি নিজে দেখে এসে বলেছেন যে উনি মারা গিয়েছেন। সেটা আরো অনেক বেশ আগে, সম্ভবত নভেম্বরের শেষের দিকে এরকম হবে। তো যা ঘোষণা এখন দিয়েছে, এবং এটাও অনেক মানে নাটকীয়, কারণ এর মধ্যে উনার শারীরিক কোনো আপডেট আসলে ওই অর্থে আমরা পাচ্ছিলাম না, কিন্তু হ্যাঁ আমরা জানতাম না উনি বেঁচে আছেন এমন কোনো মানে এরকম কোনো খবর, আসলে নিশ্চিত খবর আমাদের কাছে ছিল না। তো এর মধ্যে আসিফ নজরুল খুব কুৎসিত একটা মন্তব্য করেছেন। উনি বরাবরই এই ধরনের আবোল তাবোল মন্তব্য করেন, এবং এটা আমরা জানি ওনার সেই 26 লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, ওনাদের 16 মাস হয়ে গেল, ওনারা একজনকেও খুঁজে পাননি এ পর্যন্ত। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি
এরপরে সেই ইলিশ রপ্তানির বিষয় উনি যত আবল তাবল কথা বলেন উনি, মানে উনি দেখবেন যে বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করছেন, উনি কেঁদেই ফেলেছেন আপনার অসমাপ্ত আত্মজীবনী পড়তে পড়তে, এবং সেটা উনি টকশোতে নিজে বলেছেন। এবং সেই উনার মুখে আবার আরো অনেক বঙ্গবন্ধুকে নিয়ে আমরা নানা ধরনের বা আওয়ামী লীগকে নিয়ে ওনারা অনেক নানা ধরনের কটূক্তি আমরা শুনেছি। এবং সে আসিফ নজরুলের কথা ধরে আমি যদি বলি যে এই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের উপরে একটা মানে প্রশ্ন তোলা হতো বা অঙ্গুলি লেখন যেটা আমরা বলি যে এটা আওয়ামী লীগের কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তো আওয়ামী লীগ যদিও বা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার আগেই কিন্তু তারেক রহমানকে দেশ ছেড়ে চলে যেতে উনি বাধ্য হয়েছিলেন, এবং সেখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না, সংশ্লিষ্টতা ছিল না। এবং তারপর আওয়ামী লীগ যখন দেশে নেই, 16 মাস চলে গিয়েছে, উনি নিজে মুখে বলেছেন যে এই দেশে ফেরাটা ওনার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, কিন্তু উনি এটা ক্লিয়ারও করেননি যে আর কার কার সিদ্ধান্তের উপরে ওনার বাংলাদেশে যাওয়াটা আটকে আছে, যার ফলে পুরো দেশ একটা আমরা কনফিউশনের ভিতরে ছিলাম। এরপরে অনেক নাটক করা হলো, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এয়ার অ্যাম্বুলেন্স আবার নষ্ট হয়ে গিয়েছে, মানে কি হাস্যকর সব কথা, হাস্যকর সব যুক্তি। নিশ্চয়ই সেই কাতারের আমিরের তাদের যে রাজকীয় বহর, তাদের নিশ্চয়ই একটা এয়ার অ্যাম্বুলেন্স থাকবে না, এবং তাদের নিশ্চয়ই এরকম অ্যাম্বুলেন্স তো নষ্ট হতেই পারে, যে কোনো হসপিটালে নষ্ট হয়, এয়ার বাদ দেন নর্মাল অ্যাম্বুলেন্স নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি থাকে, আমাদের ব্যাকআপ থাকে, রাইট? 2টো থাকবে, 3টা থাকবে। সেই এয়ার অ্যাম্বুলেন্স আর আসলো না, ওদিক দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে আর যাওয়া হলো না। অথচ আমরা দেখতে পেলাম মুমূর্ষু হাদি, আমরা জানি যে তার অবস্থা খুবই খারাপ, তাকে নিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া নাটক টাটকও করা হলো, এবং হাদিকে নিয়ে যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, 8টা দিন ধরে এই মানুষটাকে টানা হেঁচড়া করা, এবং করে করে দেশের মানুষের ভেতরে হাদির প্রতি, যে হাদিকে আমরা চিনি হচ্ছে গালাগাল হাদি, মানে হাদির একটা কোনো কিছু দেখাতে পারবেন না যেটাকে রেসপেক্ট করা যায়, যেটার জন্য হাদি মানে কুখ্যাত না হয় বিখ্যাত হবেন, বিখ্যাত বলা যায়। হাদিকে আমরা চিনি কুখ্যাত হাদি হিসেবে, এবং হাদির ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছে 6-7 মাস ধরে। এর আগে কিন্তু হাদিকে আমরা কেউ চিনতাম না। গত 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা কেউ হাদিকে চিনতাম? আমরা হাদির নাম শুনেছি, হাদির চেহারা দেখেছি। এই হাদি ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছিল হাদিকে মেরে আবু সাইদ বানাবে। সে হাদিকে আবু সাইদ বানাতে বানাতে কি করলেন, বেগম খালেদা জিয়া মুমূর্ষু একজন মানুষ, মানে তাকে সেনাবাহিনীর প্রোগ্রামে কেন নিয়ে যাওয়া হলো, কি কারণে নিয়ে যাওয়া হলো? এবং সেখানে আমরা দেখতে পেয়েছি একটা ভিডিও, আজকে ব্যাপকভাবে ভিডিওটা ঘুরছে সব জায়গায়। উনি হাঁটতে পারছেন না, উনি এরকম করছেন, না না ওনাকে ধরে হাঁটানো হচ্ছে অবস্থায়। এরকম একজন মুমূর্ষু মানুষ, তাকে আপনি সেখানে নিলেন, তার সঙ্গে সবাই যারা দেখা করছে মুখে মাস্ক নেই, তারা সবাই যে যারা তারা সব তো মাস্ক ছাড়া এসে তার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। ওনাকে নেবার প্রয়োজন হলো কেন? যদি ওনার কোনো বক্তব্য বিবৃতির প্রয়োজন হয়, উনি তো ওনার বাসায় বসে অনলাইনে স্ক্রিনে হাই হ্যালো করতে পারতেন সবাইকে, সে সুবিধা আমাদের আছে। তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে অনলাইনে উনি একটা ওনার দল পরিচালনা করেছেন, সেখানে উনি একটা শুভেচ্ছা বার্তা দিতে পারতেন না? এবং কি দেখেন, সেনাবাহিনীর প্রোগ্রামের পরে আমরা কিন্তু বেগম জিয়াকে আর দেখতে পাইনি। ওখানে কিন্তু আমরা সবাই জীবিত অবস্থায় তাকে দেখেছি। তার মানে ওখানে কি ঘটনা ঘটলো, ওখানে তাকে কি ঘটানো হয়েছে যার ফলে তিনি একদম মারা গেলেন। তিনি কবে মারা গিয়েছেন আমরা কেউ আসলে জানি না। যে এই জায়গাটা আমি আপনাকে একটু থামাচ্ছি, আবার আসবো আপনার কাছে। প্রফেসর ডক্টর আরিফ, আপনি আমার শোতে বা আমার এই চ্যানেলে প্রথম আমি আপনাকে পেয়েছি, এজন্য আপনাকে একটু বাড়তি ধন্যবাদ দিতেই হয়। আপনি কিভাবে দেখছেন এই যে প্রশ্ন, বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে, 80 বছর বয়সের একজন মানুষ এবং নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি, স্বাভাবিক মৃত্যুই আমরা যদি বলে থাকি, তারপরও কেন এত প্রশ্ন? আপনার মনে কি কি প্রশ্ন যাচ্ছে, বা কোনো আদৌ কোনো প্রশ্ন আছে কিনা এই মৃত্যু নিয়ে?
আচ্ছা, এখানে আমি কিছু জিনিস একটু তুলে ধরতে চাই, এবং ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শকদের আম, আহ, এই আলোচনায় সবাই যুক্ত হওয়ার জন্য। আমি যে যে দৃষ্টিকোণ থেকে দেখছি যে বেগম জিয়ার অসুস্থ হওয়া এবং তার এয়ার অ্যাম্বুলেন্স আসা, পরে মানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা শুরু হওয়া কিন্তু সেটা আবার না আসা এবং সেটা বানচাল হওয়া, এই সব কিছু কিন্তু হাদির আবার বিদেশে যেতে পারা, এইগুলোর ভিতরে কিছুটা কুটচাল দেখা যাচ্ছে। যেমন দেশের বাইরে কোনো এয়ার অ্যাম্বুলেন্স যদি নিতে হয় কোনো মুমূর্ষু রোগীকে, এখানে 2-3টা ফ্যাক্টর কাজ করে, যে তার ফিজিক্যাল ফিটনেস ওই হসপিটাল থেকে দিতে হবে। সেটা না হাদির ছিল না বেগম জিয়ারও ছিল। কিন্তু হাদির যেহেতু উনি যেহেতু কোনো বড় কোনো পাবলিক ফিগার কিংবা গভর্নমেন্ট অফিসিয়ালস ছিলেন না, ওনাকে ওনার পরিবারের অথবা যে কেউ একজন একটা বন্ড সাইন করে দিয়েছে, যেটা দ্যাট ওয়াজ কোয়াইট এনাফ টু গেট হিম আউট অফ বাংলাদেশ হসপিটাল। কিন্তু বেগম জিয়ার ব্যাপারে কিন্তু যেহেতু উনি একজন গভর্নমেন্টের একজন আইকনিক ফিগার ছিলেন, তো ওনার ব্যাপারে এই বন্ড সাইন করার জন্য এই মনে হয় বাংলাদেশের গভর্নমেন্টের সেই ধরনের কেউ অ্যারেঞ্জ করতে পারেনি। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে যে ওই এয়ার অ্যাম্বুলেন্সের যে ধরনের টার্বুলেন্স হয়, সেটা ওনার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল সেটা সম্ভবত এই এয়ার টার্বুলেন্সে সার্ভাইভ করার মানে ক্যাপাসিটি ছিল না। ওনার ফিজিক্যাল ফিটনেস সেরকম এনাফ ছিল না টু ফ্লাই। কিন্তু হাদির ব্যাপারে কিন্তু আমরা অনেকে শুনতে পাই যে ওনার বাংলাদেশের হসপিটাল থেকে কিন্তু অনেকটা বলে দেওয়া হয়েছিল যে হিজ ব্রেইন ইজ নট ওয়ার্কিং। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে কেনই বা সিঙ্গাপুরে বয়ে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হসপিটালে যেখানে রেজিস্টার করা হয় সেখানে কিন্তু তাকে রেজিস্টার করা হয়নি, কারণ তারা বলে দিয়েছে যে দিস পেশেন্টস ব্রেইন ডেড, তার ব্রেইন ডেড হয়ে গেছে। তারপরে তারা সেখান থেকে জেনারেল হসপিটাল নিয়ে এলো সিঙ্গাপুরে, সেখান থেকে তারা 2 দিন রেখে তারপরে তাকে ডেড ঘোষণা পরে করা হলো, এবং তাকে এই 2-3 দিনের মধ্যে বাংলাদেশে আমরা সবাই হাদি হব এই ধরনের টি শার্ট ছাপানো হলো, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক ঢাকায় এনে জড়ো করা হলো, একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করা হলো, এবং 2-2.5 লাখের মতো লোক ঢাকায় জড়ো করে একটা বড় জানাজা পড়ানো হলো, হ্যাঁ, হাদিকে নিয়ে আসার পরে। তো এই যে পাবলিক সেন্টিমেন্ট ক্যাশ আউট করলো জামাত, হ্যাঁ, সেইটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল, যেখানে তারেক রহমান নিজেই বলেছেন যে তার দেশে আসাটা সম্পূর্ণ তার হাতের উপর ন্যস্ত না, যেখানে শেখ হাসিনা কিন্তু এরকম পরিস্থিতি ফেস করে উনি দেশে এসেছিলেন। আমরা জানি সবাই যে উনি বাংলাদেশ প্রত্যাবর্তন করেছিলেন, যেখানে বাংলাদেশের গভর্নমেন্ট তাকে আসার ক্ষেত্রে অনেকবার বাধা দিচ্ছিল এর আগে। তো উনি এই ধরনের ওনার যে দুর্বলতা, সেটা শুধু যে বিএনপির লিডারশিপ এবং বিএনপির যে তৃণমূলকে মানে ধরে রাখার জন্য এটা ডিফিকাল্ট ছিল, দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ভোট কাস্টিং এ যে ক্যাশ আউট যেটা, সেটা সম্পূর্ণ জামাতের পক্ষে চলে যাচ্ছিল হাদির সেন্টিমেন্টটা, যেখানে বিএনপি সব দিক থেকে তারা লুজ আউট করছিল তাদের ভোট ব্যাংক গুলো, এবং সেখানে তাদের যে লিডার সে কিন্তু তখন পর্যন্ত ভোটার হতে পারেনি, সেখানে সে নেতৃত্ব দেওয়া, ইলেকশন নেতৃত্ব দেওয়া তো খুবই আরো দূরের কথা। তারপরে যেটা আর একটা যেটা সমস্যা ফেস করছিল, যে ওই সময়টা যদি তারেক রহমান এই ওনার মার অসুস্থতার এক্সকিউজ দিয়ে দেশে না আসতে পারেন, ওনার হয়তো বা আর ভবিষ্যতে আসার সম্ভাবনা, কারণ বিএনপি দুর্বলতাকে জামাত যেভাবে ক্যাশ আউট করছিল হাদির সেন্টিমেন্টটা দিয়ে, ভবিষ্যতে তার পক্ষে হয়তো বা ইলেকশন শুরু হওয়ার আগে দেওয়ার পরে আর তার পক্ষে আর আসা হয়তো বা সম্ভব হতো না। তো সবকিছু মিলে মনে হচ্ছে এখানে দুটো দলের ভিতরে দুই ধরনের স্ট্র্যাটেজির পরিকল্পনা ছিল, এবং জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে ছক করে প্রি প্ল্যান করা, যাতে যার যার ভোট ক্যাশ আউট করার জন্য যার যার পরিকল্পনা যারা তারা এটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন নাকি। সো ইট ইজ টোটালি একটা ভোট ক্যাশ আউটের পরিকল্পনা। এখানে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই জিনিসটা খুবই আর্টিফিশিয়াল লাগছে সবার কাছেই।
তো সেখানে বাংলাদেশের মানুষকে এই ধরনের সেন্টিমেন্ট ইউজ করে পাবলিক অ্যাটমসফিয়ারে ইনস্টেবিলিটি তৈরি করাটা আমার মনে হয় এই ধরনের ডার্টি পলিটিক্স আমার মনে হয় আমাদের এড়িয়ে চলে ভালো। এটা আমাদের ধন্যবাদ, ভবিষ্যতে আপনি প্রজন্মের জন্য সঙ্গে ভালো। থাকুন। আরিফা রহমান রুমা, আমি আবার আপনার কাছে আসছি। আপনি যেখানটা শেষ করছিলেন সেটার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবাই রীতিমতো সবাই দেখছি যে যার মতো শ্রদ্ধা জানাচ্ছেন, শোক প্রকাশ করছেন, এটা করছেন। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বা যিনি এখনো কাগজে কলমে প্রধানমন্ত্রী আছেন, শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশের গণমাধ্যমে সেটি আসলে ওইভাবে প্রকাশ পায়নি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা জিনিস সকালেই আমার চোখে পড়লো, সেটি হচ্ছে যে হাদির যারা মুরিদ আছে, আপনি যে হাদিকে কি কি বিশেষণে বিশেষায়িত করলেন, সেই হাদির অনুসারী অনেকেই দেখছি তারা এক ধরনের হিসাব নিকাশ শুরু করেছেন যে হাদির যে মহা সমাবেশ হয়েছে, জানাজা, মহা জানাজা, সেই তুলনায় বেগম জিয়ার জানাজা কেমন হবে এটি তারা দেখতে চায়। অর্থাৎ তারা মিন করছিল যে হাদির জানাজায় যত লোক হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজায় তা হবে না। তো এই হিসেবটা কেন? এই হিসেবটার পেছনে কি সরকারের কিছু আছে কিনা? আর আপনার কাছে কি মনে হয় আসলে জানাজা প্রস্তুতি চলছে, দাফনের প্রস্তুতি চলছে, এই ইস্যুটাকে আপনি কেমন দেখছেন? যে হাদির যারা অনুসারী, আমরা তো দেখছি সরকার সহ ডক্টর ইউনূস সহ বিশাল একটি জনগোষ্ঠী আসলে হাদির ভক্ত এবং হাদিকে তারা রীতিমতো পীরের মতোই মানছেন, ডক্টর ইউনূস সহ। কি বলবেন আপনি? এখন যে আসলে ভক্ত না, আমি তো আপনাকে প্রথম উত্তরে বলে দিয়েছি, হাদিকে তৈরি করা হয়েছে আবু সাইদ করার জন্য, এবং এই কারণে গত 6-7 মাস গালাগাল করে তাকে একটা ফ্রন্টে নিয়ে আসা হয়েছে। কারণ হাদি এমন কেউ নেই, এবং হাদি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যেত তার উপরে ছাদ থেকে ময়লা পানিয়ে ফেলা হয়েছে। তার সঙ্গে 5-6 জনের বেশি আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, তো এবং তার দেখেন তার যে প্রিভিয়াস অ্যাক্টিভিটিস সবকিছু মিলে মানে উল্লেখ করবার মতো কিছুই হাদি না। কথা বলতে পারে, খুব রেগে মেগে হাত পা ছুড়ে ছুড়ে কথা বলে, দ্যাটস ইট। এবং কিছু প্রলাপও বকে সে, এরকম। তো তাকে মাথায় করার কারণ কিছু, তারা হচ্ছে ধরে নেওয়া হয়েছে যে এরা হচ্ছে অ্যান্টি বিএনপি এবং সেই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে সেই ফোর্স। আমি সবসময় বলতাম না যে এনসিপি টেনসিপি আসলে কিছুই না। এনসিপি বলেন, এবি পার্টি বলেন, যত যা কিছু পার্টি বলেন, এবং সবাই হচ্ছে জামাত শিবিরের আর একটা টিম, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ই টিম, এফ টিম, সবকিছু এরা। এবং এই একই মদ আর কি ভিন্ন ভিন্ন বোতলে, অথবা একই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন দোকানে, আর কিছুই না। তো তারা এটাকে ক্যাশ করে তারা চিন্তা করছিল হাদিকে নিয়ে, কিন্তু তাদের প্ল্যান ছিল অনেক বেশি, যে প্ল্যানটা আসলে ভেস্তে গেছে। আপনি লক্ষ্য করেছেন এই ভেস্তে গিয়েছে ডেইলি স্টার, প্রথম আলো, এগুলা এই দুটাতে আগুন না দিলে মোটামুটি প্ল্যান তারা সাকসেস হয়ে গিয়েছিল। ক্ষমতা দখল করে তারা স্থায়ীভাবে বসে যেত, এরকম একটা প্ল্যান ছিল। তো অতি উৎসাহী কেউ কেউ যারা ওই ইন্ধন টিন্ধন দেয়, তারা প্রথম আলো ডেইলি স্টারে আগুন না দিয়ে একটা ভুল করে ফেলেছে। ছাড়োটা আগুন দিলে কিচ্ছু হতো না, উদয়চিতে আগুন দিলেও কিচ্ছু হতো না। ভুলে তাদের যারা গুরুদেরই আগুন দিয়ে বসেছে। তো যাই হোক, তারপরে এখন যেটা হয়েছে, এখন তারা মনে করছে মানে তারেক রহমান যদি একটু ক্লিয়ার করতেন যে উনি কেন দেশে যেতে পারেন নাই, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। উনি হয়তো সময় সুযোগ বুঝে কোনো একদিন সেটা বলবেন যে উনি এই যে যেতে পারছেন না বা গেলেন, যে যাওয়ার পরে বিএনপির তো একটা বিপুল জনগোষ্ঠী ভক্ত আছে বা সাপোর্টার আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগের পরে বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, এটা আমরা স্বীকার করি। এবং আপনার যতই যা হোক না কেন, আপনার গ্রাম হোক, যেহেতু একটা মধ্যপন্থী দল, আপনার বাংলাদেশের মানুষ যতই ধর্মভীরু হোক না কেন, ধর্মান্ধ নয়, এটা আমরা জানি। মানে কোনো এক জায়গায় দেখবেন গানের প্রোগ্রাম করবেন, সব ছেলে পেলে দৌড়ে সেখানে চলে যাচ্ছে, মাদ্রাসা পুরো ছাত্রটাও চুরি করে পালাবে,
পালায় সেখানে যাবে, পালায় সিনেমা দেখতে যায়, এসব ঘটনাও ঘটে। এবং হাদির জানাজা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং আপনি কি লক্ষ্য করেছেন জানাজা থেকে একটা গ্রুপ ছুটে গিয়েছিল সংসদ ভবনের দিকে, এবং সেটা অনেক বড় একটা গ্রুপ। কেন গিয়েছিল? কারণ তাদের কাছে তখন পৌঁছায় নাই যে আমাদের প্ল্যান ট্যান সব ভেস্তে গেছে, এখন আর হবে না। তাদের প্ল্যান যে ভেস্তে গেছে সেটা সর্বস্তরে সবার কাছে পৌঁছতে পারে নাই। তো সে ভাবছে যে দেশ দখল করেই ফেলছি, এই যে শুরু হচ্ছে, আমাদের টার্গেট ছিল হচ্ছে সংসদ ভবন, আমাদের সংসদ দখল করবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন, কেউ টেলিভিশন দখল করতো, কেউ রাষ্ট্রপতিকে নামিয়ে দিত, এরকম একটা প্ল্যান তাদের ছিল, ছক ছিল। এখন এবং সর্বশেষ কি করেছে, হাদির জানাজায় ব্যাপক লোক দেখিয়ে একটা ব্যবসা বাণিজ্য। তার মানে হচ্ছে ওই ইসলামিক গোষ্ঠীটার সাথে এতগুলো লোক আছে, দ্যাটস ইট, নাথিং এলস। এবং এখন যেটা করছে, যদি খালেদা জিয়ার জানা যায় তার চেয়ে বেশি লোক হয়েছে তাহলে তাদের জন্য এটা একটা থ্রেট। কারণ এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে ঠেলে ঠেকিয়ে যতদিন রাখা যায় বা নির্বাচনকে পিছিয়ে যতদিন রাখা যায় ততই তারা তো এখন ক্ষমতায় আছে আসলে, ক্ষমতাটা। এবং সেই ক্ষমতাটা তারা দুদিনের জন্য দখল করতে আসে নাই, সেই ক্ষমতাটা তারা পার্মানেন্টলি দখল করতে এসেছে। কারণ এই গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও আপনারা নিশ্চিত থাকেন, ক্ষমতায় যেই যদি ক্ষমতায় যায়, আল্লাহ মাফ করুক, তাহলে কিন্তু তারা শরিয়া আইন কাম করবে, কোনোদিনও আর নির্বাচনের নামও তারা নিবে না। যেটা হয় আর কি, শরিয়া আইন যেখানে যেসব কান্ট্রিতে আছে সেই সব একটা প্রসেস। তো সেইখানে তারেক রহমানের দেশে ফেরা এবং এই খালেদা জিয়ার মৃত্যুটাকে ডিক্লেয়ার না করতে পেরেই তো ডিক্লেয়ার করেছে। তারা কেন এতদিন ডিক্লেয়ার করেনি, কেন এতদিন বলেনি? এই জানাজা অনেক লোক হবে সেই ভয়, কিন্তু ঠিক আছে, তার আগে এই জন্য তারা হাদির জানাজা করেছে, ওভাবে ঠেকিয়ে রাখতে পারেনি। এইটাই তো আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। জি, আপনারা থাকুন। ডক্টর আরিফ, আপনি যেমনটা আরিফুর রহমান রুমা বলছিলেন যে সেনাকুঞ্জে অর্থাৎ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বেগম জিয়াকে নেওয়া কি খুব জরুরি ছিল? তার যাওয়াটাকে কি আপনি স্বাভাবিক মনে করছেন কিনা? কেন তাকে, তিনি কি স্বেচ্ছায় গেছেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা সেনাপ্রধান বিশেষ কোনো ব্যবস্থা করে তাকে নিয়েছিলেন? কেনই বা নিয়েছিলেন? অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আমাদের কারো কাছে সেরকম কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না। তবে যেটা আমরা ধারণা এবং অনুমান করতে পারি যে হয়তোবা বর্তমান সরকার এই মানে এনার্কি যেটা অনেকেই বলে, বিকজ দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট, এরকম একটা আনইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশে, যেখানে তারা বলছে যে তারা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের হিস্ট্রি, বার্থ অফ দিস কান্ট্রি, কিভাবে দেশের জন্ম হলো, সবকিছু তারা রিসেট বাটন দিতে চাচ্ছে। এবং পরপর দু বছর কোনো দেশের কুচকাওয়াজ হয়নি, সেনাবাহিনীর কুচকাওয়াজ হয়নি। তো সবকিছু মিলেই যখন এই সরকার খুবই টালমাটাল অবস্থা, সেখানে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, বিভিন্ন বড় বড় দেশের হাই কমিশন থেকে শুরু করে সবাই এই সরকারের পারফরমেন্সে খুবই আশাহত। এবং তারা তাদের এই সরকারের উপর যে শর্তটা দিচ্ছে যে তোমাদের ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, যেখানে সরকার সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তো এরকম একটা পরিস্থিতি তারা চাপ কমানোর জন্য সেনাবাহিনীর এই অনুষ্ঠানে বেগম জিয়াকে এনে একটা রাজনৈতিক মানে মানে বাংলাদেশের গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের যে রাজনৈতিক দল এবং জনগণের যে একটা ইনক্লুসিভিটি আছে, সেটার একটা প্রমাণ করা তারা চেষ্টা করছিল হয়তোবা। যেহেতু বেগম জিয়া একজন পাবলিক ফিগার, একটা অন্যতম একটা বিরোধী দলের, তারা এত বছর ধরে বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল। তো এই সবকিছু মিলেই এই প্রয়াসটা তারা করেছে। কিন্তু এর পাশাপাশি বিভিন্ন মানুষের ভিন্ন মতামত আছে। ইভেন বিএনপিরও একটা গ্রুপ, একটা দলের ভিতরে একটা মতামত ছিল এমন যে এটা এক ধরনের ইনসাইড জব হতে পারে, বেগম জিয়াকে এভাবে অসুস্থ করে জামাতকে একটু শক্তিশালী করে দেওয়া। যেহেতু এই সরকার সম্পূর্ণ ফিল্ড ওয়ার্কার বলতে পারে, রাজনৈতিক যত ফিল্ড ওয়ার্কার এই সরকারের পক্ষে যারা কাজ করছে, এরা সবাই জামাতের বিভিন্ন এ টিম বি টিম, যেটা আমাদের আরিফা রুমা আপা বললেন। তো এইরকম একটা পরিস্থিতিতে তারা অবশ্যই চাচ্ছিল যে জামাতকে আরো শক্তিশালী প্রতিপক্ষ করে তুলতে, যাতে নেক্সট যে ইলেকশনটা হতে যাবে, যদি ইলেকশন হয়ও,
সেখানে জামাত যাতে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আর যদি ইলেকশন না হয় তাহলে যতদিন ইলেকশন না হয় ততদিন যেন এই সরকারের যে ভাবমূর্তি এবং এই সরকারের যে প্রভাব বিস্তারটা সেটা যেন সম্পূর্ণ শক্তিশালী থাকে, যাতে অন্যান্য যে রাজনৈতিক প্রতিপক্ষ বলো তাদের থেকে এই সরকারের পক্ষের যে রাজনৈতিক দলগুলো তাদের স্টেক হোল্ডার স্ট্রেংথ আরো বেশি থাকে। তো এইটা দেখে আমাদের এটাই মনে হচ্ছে যে এটা অনেকটা আহ, 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 বুঝে শুনে মেপে এক ধরনের পরিকল্পনা করা একটা হয়েছিল এই ব্যাপারটা। জি, আরিফুর রহমান রুমা, আমি আপনার কাছে একটু অন্য ধরনের একটা প্রশ্ন করতে চাই। সেটা যেহেতু আপনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়া, জীবিত বেগম খালেদা জিয়া আর মৃত খালেদা জিয়ার মধ্যে একটা বড় ব্যবধান দেখা যাবে। শ্রদ্ধা জানাবেন মানুষ, তার জানাজায় অংশ নিবে, তাকে স্মরণ করবে, সবকিছুই করবে, কিন্তু সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনে যেমন বিদেশের যে মহলটা আছে যারা বিএনপি কে চিনে জানে, তারা খালেদা জিয়াকে যতটা চেনে তারেক রহমানকে এখনো ততটা তারা চেনে না। এই ক্ষেত্রে কেউ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে, আমি আগেই বলেছি যে নানান ভাবে নানান ধরনের কমেন্টস গুলো আসছে। কেউ বলছে বেগম খালেদা জিয়া একটা দুঃখ নিয়ে চলে গেলেন কিনা, যে তিনি তার স্বামী হত্যার বিচারটা পর্যন্ত চাইতে পারেননি বা চাননি বা করতে পারেননি। কেউ এমন কমেন্টস করেছেন, কেউ আবার এমন কমেন্টসও করেছে যে এখন বিএনপির ভিতরে বড় একটি মানে বিএনপির ঐক্য ধরে রাখাটা মুশকিল হবে, কারণ বিএনপির মধ্যে খুব বড় একটি অংশ, সিনিয়রদের একটি অংশ ছিল যারা তার বেগম খালেদা জিয়া গ্রুপের বা পন্থী বলে চিহ্নিত ছিল। এই গ্রুপটা যারা তারেক রহমানকে আসলে পছন্দ করেন না। এখন বেগম জিয়া নেই, আপনার কি মনে হয় বহির্বিশ্ব এখন এই তারেক রহমানের বিএনপি কে কেমন দেখতে পারে? কোনো পরিবর্তন আসবে কিনা, নাকি তারেক রহমানকে যেভাবে চলছে বিদেশিরা সেভাবে? চেনে না তা না। আজকে আসলে এমন একটা দিনে আমি আমার জন্য মানে খুবই মানে কষ্টের একটা দিন, কারণ মা এমন একটা ব্যাপার, মানে মায়ের তো কোনো রিপ্লেসমেন্ট নাই। সো কিন্তু বলতে হচ্ছে ওনাকে দুর্নীতির বরপুত্র হিসেবে সবাই চেনে। এবং ওই সময় একজন অ্যাম্বাসেডার, আমেরিকার অ্যাম্বাসেডার মারিয়াটি, ওনার যে উইকিলিক্সে ফাঁস হওয়া তার বার্তা, সেখান থেকে আমরা জানি যে আমেরিকায় তারেক রহমান সম্পর্কে কি তথ্য উনি পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওনাকে শুধুমাত্র দুর্নীতির বরপুত্র না, ওনাকে সন্ত্রাসী হিসাবে উনি চিহ্নিত করে সেই রিপোর্ট পাঠিয়েছিলেন। এবং আমরা তারেক রহমানকে কখনো ইউএস ভিজিট করতে দেখিনি। আমরা জানি যে ওনাকে আসলে স্যাংশন দেওয়া হয়েছে, মানে এটা আমি আসলে চোখে দেখি নাই তো, এটা আমরা যেটা শুনেছি সেটাই বলছি আমি। আপনার দুটো প্রশ্ন আছে, আর একটা হচ্ছে মানে বিএনপির আসলে এখন কি অবস্থা হবে। কাজে যেটা বললাম যে তারেক রহমানকে সবাই চেনে। এবং আর একটা বিষয় বলি, যেমন ধরেন ভারতের কথা যদি বলেন, সেই উলফাকে দেবার জন্য, মানে সেই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী উলফাকে দেবার জন্য 10 ট্রাক অস্ত্র নিয়ে আসার কথা নিশ্চয়ই ভারত ভুলে যায়নি। ভারত নিশ্চয়ই আরো অনেক কিছু ভুলে যায়নি। এবং প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছেন হরতালের বাহানা দিয়ে, বেগম খালেদা জিয়া তার সঙ্গে দেখা করেননি। এবং কথায় কথায় ভারতকে গাল দেয়া, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, এই ধরনের মন্তব্য করা। তারপর তারেক রহমানের প্রিয় বিএনপির ইউকে, উনি প্রেসিডেন্ট সেক্রেটারি কিছু একটা হবেন, আমার ঠিক নামটা মনে নাই, মানে খুবই অসুন্দর একজন মানুষ, আমি চেহারার কথা বলছি না, ওভারঅল। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, এই স্লোগানের কথা নিশ্চয়ই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা ভুলে যাননি। তারা নিশ্চয়ই বাংলা ভাই জেএমবির উত্থানের কথা, সেটা কোন সময় হয়েছিল সেটাও নিশ্চয়ই ভুলে যাননি। এবং এই বাংলা ভাই জেএমবি মিডিয়ার সৃষ্টি, এ কথাও নিশ্চয়ই ভুলে যাননি। কাজে তারেক রহমানকে চেনেন, বিদেশিরা খুব ভালো করে চেনেন। আর আপনি যে কথা বললেন, আমি নাম বলবো না, বিএনপির সিনিয়র একজন একসময় ছিলেন, উনি আমেরিকাতে পড়াশোনা করা, খুব মানে অনেক পড়াশোনা করা শিক্ষিত একজন মানুষ। তো উনি
ওনারা তারেক রহমানের উত্থানের কারণে বিএনপি রাজনীতি থেকে সরে এসেছেন। শিক্ষিত ভদ্র বলে যারা ছিলেন তারা থাকতে পারবেন বলে আমি জানি না। তারা বলেছেন যে ও ঠিক এই ল্যাঙ্গুয়েজ, ওর সঙ্গে তো রাজনীতি করা যায় না। এই হচ্ছে মন্তব্য। আমরা দেখলাম যে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেই রুমিন ফারহানা এই 16-17টা বছর বিএনপির পক্ষে বলতে পারেন যে এককভাবে এতটা লড়াই কিন্তু আর কেউ করেনি। আমরা যেমন রুমিন ফারহানা যদি টকশোতে আসতো, ওই টকশোটা যেতামই। ধরেন অনেক সময় হয় না যে অন্য কোনো কাজটাকে মিস করি, বাট ওইটা মিস করতাম না, কারণ ওটাকে মানে ধরে নিতাম যে আমাদের একদম শক্ত প্রতিপক্ষ বিএনপির, এইটা ছাড়া যাবে না। হ্যাঁ, আমার একটা প্রোগ্রামের কথা মনে আছে, নওফেল, আমি একটা প্রোগ্রামে একটা ইয়েতে মানে আমাদের সাবেক মানে শিক্ষামন্ত্রী নওফেল ভাইয়ের কথা বলছি, ডিবেট প্রোগ্রামে আমরা দুজনই, উনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। তো টক শো টাইম হয়ে গিয়েছে, নওফেল ভাই আসতে দেরি হচ্ছে, তো যে না আপা এইটা আপনি চলে যান, আমি চলে যাবো, টক শোতে চলে যান। উনি ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রাম একটা হলের, এটা মিস করতে হবে, তাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা দেখছি যারা সুস্থ সুন্দর রাজনীতির কথা বলে, সুস্থ রাজনীতির চর্চার জন্য যারা সংগ্রাম করে এসেছে, তাদেরকে আমরা 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 সন্দেহ করছি যারা অনেককে বহিষ্কার করা হবে। এই ধরনের কেউ থাকতে পারবে না। সো এই আর কি, এই হচ্ছে তার অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আরিফ। আমি আপনার কাছে, আপনি যেহেতু অর্থনীতিবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার তো অর্থনীতির হিসেব নিকাশের বাইরে রাজনীতির হিসেব নিকাশ নিয়েও আপনি কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় বেগম জিয়ার মৃত্যুতে সামনে যে নির্বাচন এবং এই কেন্দ্রিক যে রাজনৈতিক এখন যে পরিস্থিতি বা আবহ, সেই জায়গাটায় কোন ধরনের কোন বিএনপির মধ্যে কিংবা বাইরে কোন বড় কোন পরিবর্তনের সম্ভাবনা কিংবা আশঙ্কা আপনি দেখছেন কিনা? জি, ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি বেগম জিয়ার মৃত্যু ব্যাপারটা নিয়ে তারেক রহমানের এই ওনার মৃত্যুর খবর প্রকাশের আগে ওনার যে হাসপাতালে ওনার যে ভিজিটটা, ওটা নিয়ে কিন্তু ওটার ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যে উনি বেশ হাসি মুখে বেরিয়ে আসছেন হাসপাতাল থেকে, এবং তার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হলো। তো এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে এখানে দুটো জিনিস হতে পারে। হয় এক হচ্ছে যে তারেক রহমান উনি আগে থেকেই জানতেন যে বেগম জিয়া আগে থেকেই মারা গেছেন, উনি জাস্ট বাংলাদেশে এখানে আসার জন্য এই ছকটা করে এসেছেন, যাতে এখন বেগম জিয়ার মৃত্যুটাকে নিয়ে ওনারা সময় মতো হাদির বিপক্ষে বিএনপি যেন ক্যাশ আউট করতে পারে। দ্বিতীয়টা হতে পারে এমন যে ওনারা অ্যাকচুয়ালি ওনাদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন হয়েছে, সেজন্য উনি হয়তো হাস্যোজ্জ্বল ছিলেন। হ্যাঁ, এখন আমি জানি না সেটা কি হতে পারে, এই দুটার যে কোনো একটি হতে পারে। তবে এইটাতে যেটা হতে পারে, যেহেতু এখানে তারা সেন্টিমেন্ট এবং লাশের রাজনীতি করে দুটো দল, বিরোধী এখন এরা তো অ্যাকচুয়ালি জোট সরকারে ছিল, তো তাদের স্ট্র্যাটেজি অনেকটা একই রকম, যেহেতু তারা একসাথে বহু বছর ধরে জোট বেঁধে তারা পলিটিক্স করেছে। হ্যাঁ, তো তাদের স্ট্র্যাটেজিটা অনেকটা একরকম। এখন কে কতখানি তার ডিপেন্ডিং করতে পারে এই সেম স্ট্র্যাটেজিতে টু উইন ওভার দি পাবলিক সিম্প্যাথি। কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে, আমি এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তারেক রহমানের ওনার যে বাংলাদেশে না আসতে পারার পিছনে ওনার যে ইয়েগুলো, উনি যেটা সংশয়টা উনি প্রকাশ করেননি এক্স্যাক্টলি, কিন্তু উনি সংশয়টা বলেছেন, কিন্তু কি কি রিজন এটা ডিটেলস ব্যাখ্যা করেনি। তবে এখানে অনেকখানি আমরা অনুমান করতে পারি যে সাবেক একজন বাংলাদেশের হাই কমিশনার, আমেরিকান হাই কমিশনার জেমস মরিয়ার্টির যে ভাষ্যটা আমাদের আরিফুর রহমান আপা বললেন, এবং সেখানে কিন্তু উনি যে বাংলাদেশে 2008 সালে উনি একটু কিছুটা টর্চার্ড, মিলিটারি দ্বারা টর্চার্ড হয়ে উনি দেশ ছেড়েছিলেন, কারণ তখন 11 সময় মিলিটারি প্রশাসন ছিল, এবং উনি সেটা একটা প্রতিশোধ নিয়েছেন। উনি ব্রিটেনে বসে সেখানে
থেকে আইএসআই এর সাথে তার যে যোগাযোগ, সেটার মাধ্যমে বিডিআর পিলখানা যে ঘটনাটা উনি করেছেন, সেখানে ওনাদের দলের একজন প্রয়াত এমপি পিন্টু সাহেব কিন্তু কনভিক্টেড, এবং হি ওয়াজ কনভিক্টেড বাই কোর্ট। হ্যাঁ, তো এগুলো সবকিছু প্রমাণাদি যেহেতু উইকিলিক্স এ ফাঁস হয়েছে, তার সাথে আইএসআই এর ইমেল করেসপন্ডেন্স গুলো, তো বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও কিন্তু অনেকের ক্ষোভ আছে তার বিরুদ্ধে, যেমনটা আছে আমেরিকার প্রশাসনের। কারণ ওনারা যেহেতু বিভিন্ন রকমের দেশে বিভিন্ন সংস্থা, জঙ্গি সংস্থাকে অস্ত্র সাপ্লাই দেন, উনি এবং দাউদ ইব্রাহিমের ওনাদের যে অস্ত্র সাপ্লাই যে বিজনেসটা, সেটা অনেক আমেরিকার অ্যান্টি স্ট্র্যাটেজি যেসব জঙ্গি সংস্থাগুলো আছে, যেমন তালেবান কিংবা এই আইএসআই, এদেরকে ওনারা বিভিন্ন রকমের অস্ত্র এবং মানি হুন্ডি, টাকা হুন্ডি সার্ভিস দিয়েছেন। তো সেই কারণে তারেক রহমানের বিপক্ষে এসে বাংলাদেশে এফবিআই যেখানে উইটনেস দিয়ে গেছেন কোর্টে। তো এত কিছু ছাড়াও আরো অনেক পার্শ্ববর্তী দেশের সাথে ভূ রাজনৈতিক বিভিন্ন রকম দ্বন্দ্ব, ওই দেশের সেপারেটিস্ট কিংবা নন স্টেট অ্যাক্টরদেরকে ফান্ডিং করা, তাদেরকে ওয়েপেন দেওয়া, উলফা থেকে শুরু করে এই ধরনের এলটি যেটা লস্করে তাইবা, তো সবকিছু মিলিয়ে কিন্তু তার এই না আসার পিছনে অনেক কারণ থাকতে পারে। আমি জাস্ট কিছু কিছু সিগনিফিকেন্ট, যেগুলো খুবই ভিজিবল, যেগুলো সবাই জানে আমরা কম বেশি, সেগুলো তো তুলে ধরলাম। তো আমার মনে হয় এত কিছুর পরেও তারেক রহমান একটা কারণে আসতে পেরেছেন, কারণ বাংলাদেশ বর্তমানে একটা অরাজকতার পরিস্থিতিতে পড়েছে। তারা নন অ্যালাইন কান্ট্রি থেকে তারা এখন এক ধরনের বায়াস কান্ট্রিতে পরিণত হচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ডেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে। যেমনটা আমরা ধরতে পারি আফগানিস্তান কিংবা আমাদের নর্থ কোরিয়া কিংবা বেলারুশিয়া, এই ধরনের দেশগুলো তাদের সাথে যেহেতু বহির্বিশ্বের তেমন কোনো যোগাযোগ সংযোগ নেই, যেহেতু তাদের ব্যবসা বাণিজ্য এই ব্যাপারগুলোতে কোনো স্যাংশন আসলো তাদের মানে তাদের ক্ষতি হওয়ার আর কিছু বাকি নেই এমনিতেও, তাই না? তো নর্থ কোরিয়া কিংবা আফগানিস্তানের তো ক্ষতি হওয়ার কিছু বাকি নেই। তো তাদের সাথে বহির্বিশ্বে কিংবা বহির্বিশ্বের সংস্থার স্যাংশনের ব্যাপারটা তাদের আসলে তেমন কিছু আসে যায়। তো বাংলাদেশ এখন অ্যাকচুয়ালি সেরকম একটা পর্যায়ে পড়ে গেছে, সে কারণে কিন্তু উনি বাংলাদেশের এই ইউনূস সরকারের সাথে একটা সমঝোতা করে এসেছেন, যেখানে বহির্বিশ্ব কোনো চাপ দিলেও তাদের এই স্যাংশনে কিছু এখন আসা যায় না, কারণ তারা যতটা ক্ষতি করে ফেলেছেন, এর থেকে আর কি বা ক্ষতি হতে পারে বাংলাদেশে, তাই না? তো সে কারণে হয়তো উনি আসতে পেরেছেন। এর থেকে খারাপ সিচুয়েশন আর বাংলাদেশে হয়তো কখনো আসবে না, আশা করি। জি, অনেক ধন্যবাদ। আমি শেষ করতে চাই আরিফা রহমান রুমা আপনাকে দিয়ে। আপনি মাঝখানে কিছুক্ষণ আগেই বলছিলেন যে মায়ের মৃত্যু একজন মানুষের বা সন্তানের জায়গা থেকে সেটি এর চেয়ে বড় তো কিছু হতে পারে না। আজকে মূলত আমি যে আলোচনা বা যে প্রশ্নগুলো করছি, এটি কিন্তু বেশিরভাগই আপনারা খেয়াল করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি মানে সোর্স হিসেবে বলছি। একটি প্রশ্ন কিন্তু আসছে, সেটি হলো যে তারেক রহমান এয়ারপোর্টে আসলেন, প্রথমত তিনি আসেননি, কারণ দেখিয়েছেন, তার নানান কারণ ছিল। তিনি এই জন্য তখন মা মুমূর্ষু অবস্থায় ছিল, তারপরেও তিনি আসতে পারেননি, এবং তিনি কারণ দেখিয়েছেন যে তিনি তার হাতে নেই, তার একক হাতে কিছু নেই। সেই তারেক রহমান দেশে আসলেন, এবং দেশে আসার পরে তিনি যার মা একজন সন্তান হিসেবে, যার মা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার কাছে আগে না গিয়ে আগে তিনি সংবর্ধনায় চলে গেলেন, এবং সেখানে বক্তব্যেও তিনি বললেন যে আমি আমার মায়ের কাছে না গিয়ে আপনাদের কাছে আসছি, কারণ আপনারাই সব। তো সংবর্ধনাটা কি তার মার সাথে দেখা করে এয়ারপোর্ট থেকে? এটা একদম সরল একটা প্রশ্ন, যে এয়ারপোর্ট থেকে গিয়ে মায়ের সাথে দেখা করে বা মাকে দেখে তারপরে সংবর্ধনায় গেলে কি কোনো সমস্যা হতো? আপনার কি মনে হয় তিনি কেন আগে মায়ের কাছে গেলেন না? এই প্রশ্নটা না করলেও আমি নিয়ে বিনিয়ে যেভাবে হোক আমার মনে হচ্ছিল যে আমি আরিফের কথার ভেতরে আমি ঢুকে যাই। আর একটা বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে ওনাকে ওনার শাশুড়ি রিসিভ করতে গিয়েছে লাল গোলাপ ফুলের মালা নিয়ে,
এবং আমি ধরে নিলাম যে ওনার মা তখনও মারা যাননি, ওনার মা তখন ভেন্টিলেশনে আছেন, মানে ক্লিনিক্যালি ডেড, রাইট? সো সেরকম যার মা, তাকে তার শাশুড়ি গোলাপ ফুলের মালা দিয়ে রিসিভ করতে গিয়েছে, এটাও মানে মানে এটা চোখে লাগে, চোখে লেগেছে আর কি। এটা যদি নিজেদের দিকে চিন্তা করেন, আমাদের মা বাবা, আমার তো মা নেই, বাবা যেরকম অবস্থায়, সো আমার তো ওইটা খুব তখন বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। বা তার মেয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু নিয়ে, মানে আমার কাছে হৃদয়হীন মনে হয়েছে, একদম হৃদয়হীন, পাষণ্ড বলতে যা বোঝায়। মনে হচ্ছে উনি, মানে আসলে মনে হচ্ছে না উনি তো রাজনীতি করতে এসেছেন, উনি ভাবছেন উনি প্রধানমন্ত্রী হবেন, এরকম আশ্বাস পেয়ে এই চিন্তা করে উনি এসেছেন। ওনার মাকে দেখতে উনি আসেননি, কারণ সেটা হলে উনি আরো আগেই আসতে পারতেন। এই আশাটা যদি এখন যদি উনি এই মানে ব্যারিয়ার গুলো কাভার করতে পারলেন, তাহলে আগে পারলেন না কেন? রাইট? আগে পারেননি কেন? তার মানে কিছু একটা তো এখানে হয়েছে। সো এবং এই তারেক রহমানকে আমরা নতুন চিনছি না, এই তারেক রহমানকে আমরা চিনি। এই তারেক রহমানই কিন্তু 2004-এর সে 21শে আগস্টের সব প্ল্যানার, তাই না? প্ল্যান করেছেন, পরে এটা ইমপ্লিমেন্ট করেছেন এই তারেক রহমানই তো। সো উনি আসলে কতটা বদলে যাবেন? অনেকে ভাবছেন যে তখন তার বয়স কত ছিল, এখন সে 60 বদলে গিয়েছে। আপনি তো ডিএনএ পরিবর্তন করে ফেলবেন নাকি? আপনি কতটা, তার হয়তো ভাষা চেঞ্জ হতে পারে, তার আচার আচরণে একটা সভ্যতা ভব্যতা আসতে পারে, বাট একটা মানুষ পুরোপুরি বদলে যাবে শুধু লন্ডনে থাকার কারণে 17 বছর? এটা হয় নাকি? বা তার কি মনে হয়েছে এর আগে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে বক্তব্য বিবৃতি আমরা শুনেছি লন্ডনে বসে বসে, মানে কি ধরনের উদ্ধত্ত, কি ধরনের চাপ ছিল তার কথাবার্তা, ওইরকমই তো ছিল। তার মানে চেঞ্জ তো আর হয় নাই। ওনাদের সময় তো আমরা বর্বর 5 বার ফার্স্ট হয়েছি দুর্নীতিতে, তাই না? এবং হাওয়া ভবনের 10% না দিলে কোনো কাজ বাংলাদেশে হয় নাই। তো সেই তারেক রহমানই তো, এমন না যে সে তখন একদম কিশোর ছিলেন, তাই না? সে কিশোর ছিলেন, এবং সে যখন কিশোরও ছিলেন, তার লেখাপড়া, তার সমস্ত কিছু, সে তার বাবার সিগনেচার নকল করেছে তার রেজাল্ট শিটে, সেটা আমরা জানি সবাই। সে নিজে মানে এই সে ছোটবেলা থেকে, যেটা ইউনুসকে আমরা দেখি না, যে পত্রিকা চুরি করেছে ছোটবেলায় ভুল ঠিকানা দিয়ে। না, আপনি যদি একটু এই প্রশ্নটা এইটা একটু মানে সোজা সাপটা ভাবে যদি একটু বলেন, আমরা একটু বোঝার জন্য, ধরেন আমি বুঝি না বা মানুষ যারা শুনছে, আমি এক লাইনেই তো বলেছি, উনি একদম পাষণ্ড মানুষ। উনি এসেছেন, উনি যখন মনে হয়েছে যে উনি বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হতে পারেন, এই ধরনের কোনো আশ্বাস পেয়ে উনি এসেছেন। উনি ওনার মাকে তো আগে হাসপাতাল আপনি হলে কি করতেন বা আমরা হলে কি করতাম? আমরা সবাই কি, আমরা সবাই কি ফুলের গলায় ফুলের মালা দিয়ে হা করে হাসতাম? আমার মা যখন মনে হতো, বা আমার বাবা যখন আপনার ভেন্টিলেশন আছেন হসপিটালে, ধরলাম মারা যায়নি, আমি তো সবার আগে সেখানেই ছুটে যাব, তাই না? সেখানে আমি রাজনীতি করবো? সংবর্ধনাটা কি পরে 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে? সেটাই তো, দেশের মানুষ ওনার জন্য 17 বছর অপেক্ষা করেছে, আর 5, 7, 10 ঘন্টা অপেক্ষা করতে পারবে না? এটা সম্ভব না। উনি তো ওনার মাকে দেখতে আসেন নাই। ওনার কি ওনার কোনো বডি ল্যাঙ্গুয়েজ আপনার মনে হয়েছে যে ওনার মায়ের প্রতি ওনার কোন রকম? এখন কিন্তু উনি অভিনয় করবেন, এখন কিন্তু উনি একদম নিশ্চিত থাকেন, আজকের পর থেকে দেখবেন যে সে অভিনয় করে যাচ্ছে সমানে। কারণ হচ্ছে এই অভিনয়টা করে তাকে মানুষের সিম্পেথি আদায় করতে হবে, ওটাকে ক্যাশ করতে হবে, আর কিছুই না। কারণ এই তারেক রহমানকে আমরা নতুন চিনি না।